ফরিদপুর ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী এই 3 মৃত্যু হয়েছে ডিবি হেফাজতে, এরকম ঘটনা দেখছি। অনেক ঘটনা সামনে আসছে না, কিছু কিছু ঘটনা আমরা জানতে পারছি, অনেক ঘটনাই জানতে পারছি না বলে কেউ কেউ অভিযোগ করছেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গাজোয়ারি মামলা, এগুলি আগের মতোই আছে বা আগের থেকে অনেকখানি বেড়েছে। বিএনপির 4 মাসে নাকি এরকম পুলিশ হেফাজতে মৃত্যু, এই একটি ফরিদপুরের যে ঘটনাটা, এটি ছেড়ে আর কোনো মৃত্যু রিপোর্ট আপনি পুলিশ হেফাজতে আমি দেখলাম যে নেই। এবং এই একটি যে ঘটনা ঘটছে, এই জন্য ওসি কে প্রত্যাহার করে ময়না তদন্তের জন্য অপেক্ষা করা হচ্ছে যে কিভাবে সে মারা গেল। এই ময়না তদন্ত ফরেন্সিক রিপোর্ট আসতে অন্তত আপনার 1 সপ্তাহ লাগবে, আমি যেটা দেখলাম অন্তত 1 সপ্তাহ লাগবে। মধুখালীতে ঘটনা ঘটছে ফরিদপুরের। সুতরাং আমাদের সরকার এই ব্যাপারে খুবই স্ট্রং। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখছেন যে আগের থেকে মানে আমরা উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, যে পুলিশ বাদী হয়ে কোনো মামলা করে না। ফরিদপুর যে ডিবি অফিসে যে ঘটনা ঘটছে, এই ঘটনার পুলিশকে অবশ্যই আপনার তদন্তের আওতায় আনা হয়েছে। এবং সেখানে আমি যতদূর জানি পুলিশকে তদন্তের আওতায় বিচারে আনা হয়েছে যে কি ঘটনা ঘটেছে। এরকম পুলিশ হেফাজতে কোনো আসামির মৃত্যু কোনো রাজনৈতিক কর্মী আমরা কামনা করতে পারি না, কারণ 17 বছর এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং এরকম কোনো কিছু হচ্ছে এবং পুলিশ বাঁধিয়ে কোনো মামলা করছে, রাজনৈতিক হয়রানি কোনো মামলা হচ্ছে না। হেল ভাই, আপনার চোখ তো কিছুই এরা না। এরকম কি হইতেছে যে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট করছে, সাংবাদিক জেলে চলে গেছে? হ্যাঁ, এটা দেখলাম। এখন সেই যেই পুলিশ সাংবাদিককে আপনার জেলে নিয়েছে, তার জন্য মন্ত্রী মহোদয় তার বক্তব্য বলেছে, আমি কোনো পুলিশকে বলিনি, বরঞ্চ আমি উকিল নিয়োগ করেছি যাতে সাংবাদিকটা ছাড়া পায়। আমি উকিলও নিয়োগ করেছি। এখন ওই মন্ত্রী সাহেবই আবার উকিল নিয়োগ করছেন? হ্যাঁ, তাহলে কি? হ্যাঁ, উকিল নিয়োগ করছে, আপনি দেখেন উকিল নিয়োগ করে ছাড়া পায়। হেলাল ভাই, আমার কথা শেষ, আপনি তো কথা শেষ করতে দিচ্ছেন। এখন যেই পুলিশ অ্যারেস্ট করেছে সেই পুলিশকে অবশ্যই আপনার আইন আওতায় আনা উচিত, অবশ্যই তার জবাব দিতে থাকা উচিত। কেন আপনি অ্যারেস্ট করবেন? আমি তো সেটাই বলছি। আমি বলছি মন্ত্রী মহোদয় তিনি আবার জানে এইরকম প্রশ্ন উঠবে, একজন পলিটিশিয়ানের এই ফোরকাস্টিং পাওয়ারটা থাকে। তিনি তখন অবশ্যই যখন দেখছে যে এই লোকটাকে গ্রেফতার করেছে, এরকম আমাদের প্রচুর মন্ত্রীরা করেছে, প্রচুর এমপিরা করেছে। ওঝা হয়ে ঝাড়া না তো পুলিশ এখন যদি গ্রেফতার করে ভাই, সেই পুলিশকে তো আইন দেওয়া হতে হবে। পুলিশকে তাই বলতে হবে যে মন্ত্রী মহোদয়, পুলিশের কাজ একটু কমে গেছে মনে হয়। পুলিশ হচ্ছে মন্ত্রীদেরকে অভিযোগ করতেছে, তারে গ্রেফতার করতেছে, একটু কমছে মনে কাজ। না, এরকম কোন মন্ত্রী কখনো পুলিশকে, তাহলে তো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই যে দুটো ঘটনা বললেন, ফরিদপুর এবং এই যে আমাদের মন্ত্রী মহোদয়, এই দুটো ঘটনার বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তো তদন্ত নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আসলে কেন গ্রেফতার করলো, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো সুতরাং আপনি এটা বলতে পারেন না। তার মানে আওয়ামী লীগের আমলে যে সমস্ত কারণে আমরা আন্দোলনটা করলাম, সেই কারণগুলো আবার যদি ফিরে আসে, সেই ব্যবস্থা আমরা করবো কেন? অবশ্যই আমরা এই জন্য আপনি যত মানে স্পষ্ট বলেছেন, আমরা অবশ্যই আশা করবো যে সরকারও তার দৃঢ় পদক্ষেপে এগুলি জিনিসকে কখনোই আসলে ওয়েলকাম করবে না। আমি দর্শকদের জানতে চেয়েছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটা আদালতে নির্ধারিত হবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। প্রিয় দর্শক, এই অবস্থান সমর্থন করেন কিনা? শতকরা 54% দর্শক এই অবস্থাকে সমর্থন করেছেন, শতকরা 46% সমর্থন করেন নাই, 8.7 ভোট দিয়েছেন। চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি একজন এমপি সাহেবের পুত্রকে পুলিশ আটক করেছিল, সেইটা আবার প্রশ্ন করা হয়েছিল, যুবদল তাকে বহিষ্কারও করছিল, কিন্তু সামান্য মুসলেকা দিয়ে তাকে ছেড়েও দেওয়া হলো। এইটা কি উনি একটু বিশেষ লোক বইলা নাকি? এইটার ব্যাপারে কি আপনার কোনো অবজারভেশন আছে? না, আপনি তো আইন পেশা জানেন, পুলিশের মুসলেকা নেওয়ার অধিকার আছে কি নেই? আছে না? মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়ার অধিকারও তো আছে কি নেই? এই মুসলেকা আসলে আইন পেশায় এইটার কোনো অস্তিত্ব আছে কিনা, এটা ব্যারিস্টার মনির বলতে পারবে যে এইটার মানে আমি এটা মুসলেকা দিলাম পুলিশে, আমি ভালো হইয়া চলিব, আর খারাপ কাজ করিব না, পরবর্তীতে কি আমি জানি না ঠিক। পুলিশের তো এই নিয়মটা আছে কি আমি জানি না, কি আইনের নিয়ম ঠিক জানি না। আমি চাঁদা চাইতে গেছি, এটা একটা ফৌজদারি অপরাধ, পুলিশ আমার কাছে একটা ভালো কথা ট্রান্সলেশন শিখায় আমাকে ছেড়ে দিবে? হ্যাঁ, এখন পুলিশ যা মনে করেছে তাকে মুসলেকা নেওয়া দরকার,
মুস্তেকারা কি ভবিষ্যতে আর চাঁদাবাজি করবো না এরকম কোন মুস্তেকা কি, না সে মুস্তেকা পেপারটা যদি দেখতাম যে আসলে কি বলে ছেড়ে দিল। আমার মুস্তেকা দেওয়ার বিধান আছে, এখন কি লিখেছে মুস্তেকায় তাহলে খুব ভালো হতো। এইটা তো শিওর যে সে এমপির পুত্র হোক আর মন্ত্রীর পুত্র হোক, ব্রিং টু দা বুক, তাকে শাস্তির আওতায় আনা আমরা তো হচ্ছে। তাই দেখতেছিলাম, তাকে যুবদল থেকেও তাকে ইয়া করা হয়েছে। এই যে জনাব আজহারুল ইসলাম নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপি সদস্য, জনাব খায়রুল ইসলাম সজীব, এইটার ব্যাপারে যে এটা হয়েছে, এই পুলিশের মনে করাটা বা পুলিশ যে মনে করছে যে না এ আসলে লোক এত খারাপ না, গ্রেফতার করছে, দেখেন গ্রেফতার করছে তাকে, হ্যাঁ গ্রেফতার করার পরে মনে হলো যে আমরা ছোটবেলায় ট্রান্সলেশন শিখতাম না, ওই যে ও ভালো ছেলে ও খারাপ ছেলে, তারপরে হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল, বা স্টেশনে পৌঁছতে ওরকম কিছু ট্রান্সলেশন শিখে ছাইড়া দেই। এইটা কি পুলিশের কেমনে মনে হইলো? না এইটা যদি রিপিটেডলি হতে থাকে যে আপনি একজন বিখ্যাত দস্যুকে সে একটা রাজনৈতিক দলের পরিচয় বহন করে তাকে আবার মুছতে, তখন আপনার এই বক্তব্য আমি আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা করা হয়েছে তার মধ্যে আমেরিকা যেগুলি শর্ত দিয়েছে সেই শর্তগুলির এক ধরনের ইন্টারপ্রিটেশন এরকম যে আমরা চীনের কাছে কোনো কিছু কিনবো কি কিনবো না সেটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানতে হবে, এবং কোনো পণ্য আমরা আসলে চীন থেকে কিনবো না, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনবো। অস্ত্র এবং সামরিক ব্যাপারে এগুলি পুরোপুরি বলা যায়। চীন ব্যাপারটা আসলে কিভাবে দেখছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করছেন, এবং এই চুক্তি যারা মানে এই চুক্তিটা চীনের সাথে আলোচনায় আপনাদের জন্য মানে সহায়ক প্রভাবক নাকি কি হচ্ছে কি আসলে? মে মাসে যে ট্রাম্পের সফরটা হলো চীনে, চীন এবং ইউএস এর যে মধ্যে যে সমঝোতাগুলো যে আলোচনাগুলো হলো, সেটা যদি আপনি চীন ভিত্তিক যে পত্রিকা সাউথ চায়না মর্নিং সানে পড়েন তখন দেখবেন যে চীন এবং ইউএস এর মধ্যে কিন্তু সম্পর্কের যে উত্তেজনা ছিল সেটা কিন্তু অনেকটা প্রশমিত হয়েছে। আমার মনে হয় যে হেলাল ভাই, আমি আপনার সাথে এখানে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। চীন এবং আমেরিকান সফর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চীন সফরকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে নিষ্ফলা সফর কোন মার্কিন প্রেসিডেন্টের। উনি শূন্য হাতে ফিরে আসছেন, উনাকে যে উপহারগুলি দেওয়া হয়েছিল সেগুলি পর্যন্ত তিনি প্লেনে তোলেন নাই। বলা হচ্ছে যে এগুলি বিভিন্ন ধরনের জীবাণু কোয়ারেন্টাইন এগুলি কারণে, কিন্তু আসলে এক ধরনের মানে কি বলে এক ধরনের নিষ্ফল ইয়ার জন্যই তিনি এটা প্রতীকীভাবে সেগুলি রেখে আসছেন। সবচেয়ে বড় কথা হলো যে কোন সমঝোতা স্মারক, এবং অনেকেই বলে থাকেন চীনের এই নিষ্ফলা সফরের কারণে তাকে এই ইরানের সাথে এরকম একটা ডিল করতে হয়েছে। আপনার এই অনুমান যদি সঠিক আমি ধরে নেই, তারপরেও আমি আরেকটা যুক্তি আমি কোথাও পড়ি নাই ট্রাম্পের সফরকে কোনো ফলবান বলা হয়েছে, কোথাও পড়ি নাই। আসলে এই সাউথ এশিয়ান মনিটর পড়ি নাই নাকি চীনের, না সাউথ চায়না মর্নিং পোস্ট পড়ি নাই, কিন্তু আর যেগুলি পড়ছি আমেরিকার পত্রপত্রিকা যেগুলি পড়ছি সেগুলিতে পড়ি নাই। না আমি বিভিন্ন আলোচনা আপনি বিভিন্ন ওয়েবনারে আলোচনাগুলো শুনবেন। আমি তো আর মনে করেন চীনের ভিতরে ঢুকিনি বা আমেরিকার ভিতরে ঢুকিনি, আপনি যেমন পড়ছেন আমি ওরকম পড়েছি। এখন আপনার এই অনুমান যদি সঠিক মনে করি আমি, আমার অনুমানটা আপনি যদি ভুল ধরেন, তাহলে এখন আমি বলতে পারি যে পৃথিবীর যে ভর কেন্দ্র, শক্তির যে ভর কেন্দ্র যা আগে ছিল আমেরিকা রাশিয়া, সেটা এখন আমেরিকা চীন হয়েছে, তাই না? রাইট, এটা তো আপনার এই সূত্র তো ঠিক। হ্যাঁ, তার মানে একটা ভর কেন্দ্র এখন এশিয়ায় আসলো। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের সাথে চীনের সম্পর্ক থাকে, আর একই সাথে আমরা যদি ইউএস এর সাথেও আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, আপনি যদি বলেন যে কেন ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, ইউএস এর সাথে বিএনপি সরকারের কখনো আপনার টক্কর লাগেনি। এবার যে চুক্তিটা হয়েছে ইউএস এর সাথে আমাদের, যে চুক্তিটা হয়েছে, যে চুক্তিটা আমাদের হয়নি, ইউনূস সরকারের হয়েছে, সেই চুক্তিটাকে আমরা অ্যাডভান্স নিয়ে যাচ্ছি। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। তাহলে আপনাদের এর চেয়ে বেশি কিছু বলারও নাই হেলাল ভাই, কারণ হচ্ছে যে আপনাদের চুক্তিটাই আপনাদের লোকই ওইখানে বসে করছে। আমার বক্তব্যটা শেষ করি, আমাদের লোক না, আপনাদের বক্তব্য শেষ করি। এখন মন্ত্রী ভাই উনি, সেটা যাই হোক, তিনি মন্ত্রী, তিনি ইউনূস সরকারের সময় এটা করা হয়েছে, তিনি করেনি, ইউনূস সরকার করেছে। আমরা এটাকে এখনো লন্ডন এটাকে নিয়ে আলোচনা, শোনেন, এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে আলোচনা হবে, এই চুক্তির সবকিছু নিয়ে আলোচনা হবে, আমাদের সামনে আলোচনা। অর্থাৎ ডিপ্লোম্যাসিতে ব্যালেন্সিং বলে একটা কথা আছে, তাই না? ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি। সুতরাং আপনার এই জিনিসটা ঠিক না। আরেকটা হচ্ছে, এবার আরেকটু বলি যে লাস্ট ইলেকশন যে জামাতের যে 40% না 32+ ভোট, এই ভোটের কারণে শিশির মনির যেটা বললেন যে
মানুষ তাদের ভোট দিয়েছে 7-এর থেকে 32 গেছে। এর স্ট্যাটিস্টিক্যাল ডাটায় আমার অনুমান যে এখানে দেখেন ফিনান্সিয়াল একটা সাপোর্ট জামাত পেয়েছে, এত টাকা ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছে যে ইসলামী ব্যাংকের ওই যে আপনার ওই যে একটা প্রকল্প ছিল, কি জানো আপনার কি স্কিম ওটা, আরডিএস, রুরাল ডেভেলপমেন্ট স্কিম, 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকার কিন্তু আমরা তদন্ত করব। এটা এই তদন্ত যদি না করতে পারি, এই জন্য দেখবেন যে ও চেয়ারম্যান তারপরে আপনার ওই এমডি নিয়োগে তারা সমস্যা করে এবং গ্রাহক দিয়ে আন্দোলন হয়। তখন আমি দেখেন, ঠিক আছে হেলাল ভাই, আপনি পয়েন্টটা একটু পরিষ্কার করে বলেন, মানে জামায়াত ইসলামী 7 থেকে 32% হচ্ছে 22,000 কোটি টাকা লোকে দিয়েছে বলা? না 22,000 কোটি টাকা আমার কাছে তারা এবার যে টাকাটা মাঠে নিয়ে এসছে বাংলাদেশের রাজনীতিতে টাকা দিয়ে ভোট কেনার, এটা একটা চাপা উত্তেজনা ছিল, কিন্তু প্রকাশ্যে 1,000 টাকার নোট মানুষকে দেওয়ার ভিডিও আপনারা দেখেছেন। যে পরিমাণ টাকা এবার জনগণকে আপনার টাকা দিয়ে মানুষের গরিবত্বকে কিনে নেওয়া হয়েছে, আমি পয়েন্টটা বলছি যে জামাতের ভোট বাড়ার যে কারণ তার একটা পয়েন্ট বললাম, আর একটা পয়েন্ট বলতে দেন। আর একটা হলো টাকা, সেটা আপনি ওই যে অ্যাডভোকেট শাহরিয়ার কবির দেখছেন যে কিভাবে 1,000 টাকা নোট বিলাইছে, 1,000 টাকা নোট একটা লোকরে দিছে। ও ভাই আমরা যারা নির্বাচন করেছি, আমরা যারা নির্বাচন করেছি আমরা দেখেছি যে বস্তা বস্তা টাকা আমরা ধরেছি। এটা পুলিশ সেনাবাহিনী সব জানে, আমরা বস্তা বস্তা টাকাটা ধরেছি। জামাতটা আপনার এই নির্বাচনটাকে স্টিগমেটাইজ করার জন্য আপনার এই জিনিসগুলো বলছে এখন দিয়ে দেন, মানে প্রমাণ করুন যে নির্বাচনটা ভালো হয়নি, যেটা আওয়ামী লীগ চাচ্ছেন। সেকেন্ড কথা হলো যে এই যে 7% ভোট, যে 32 প্লাস হলো, এখানে আওয়ামী লীগের যে ভোটটা তারা পেয়েছে, বুঝছেন? এইটা হলো আরেকটা। আওয়ামী লীগের ভোট আপনারা পাইছেন হেলাল ভাই? আমরা পাইছি, আমি কি বলছি আমি পাইনি? তারা তো পাইছে, তারা বেশি পাইছে আমাদের। না আপনারা বেশি পাইছেন হেলাল ভাই, আপনারা বেশি পাইছেন। আওয়ামী লীগের লোকের সাথে কথা হয় আমার, সবাই বলে যে বিএনপি কে দিয়ে দিছি। আপনি একজনের কথা, বুকে পাথর বেঁধে বিএনপি কে দিয়েছে। না আপনি স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখেন, আমরা 40 থেকে 52 হয়েছে, 40 থেকে 52 হয়েছে, তাহলে আমরা 12% পাইছি। যদি ওদের ভোট পেয়ে থাকি, আমাদের কোন নর্মাল ভোট না পায়, তারা 7 থেকে 40 হয়েছে, তাহলে কত পাইছে আওয়ামী লীগের ভোট? তারা 7 থেকে 40। আপনি স্ট্যাটিস্টিক্যাল ডাটা বলেন, ওই সমস্ত রেটরিক কথা বলে তো লাভ হবে না। আর একটা কথা বলছে যে তারা নাকি মডার্ন, তারা বলছে তারা নাকি মডার্ন। ইসলাম কখনো মডার্ন হয়? ইসলাম তো শুরু থেকেই মডার্ন। আপনি নাম ব্যবহার করেন ইসলাম, আর মডার্ন বলতেছেন পলিটিক্যাল পার্টি, ওনারা বলতেছেন পলিটিক্যাল পার্টিটা মডার্ন করতেছেন, দৃষ্টিভঙ্গি মডার্ন করতেছেন। ইসলাম মডার্ন করার সাথে কি হলো? জামাত ইসলামী তো ইসলামের দায়িত্ব নেয় না। জামাতে ইসলাম নাম চেঞ্জ করুন, নাম মতো আপনি তো লোগো বদল করছেন, আপনি নামও বদল করুন, নাম হচ্ছে জামাত দল। এটা আপনার একটা আর্গুমেন্ট। বর্তমান ইসলামী ব্যাংক বলে যে প্রতিষ্ঠানটা এক্সিস্ট করে, সেইখানে এস আলম সাহেবের সেখানে কি আছে, মানে কি মালিকানা আছে? উনি কি সেখানে এস আলম সাহেবের সমস্ত সম্পদকে, সমস্ত শেয়ারকে কনফিসকেট করা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং এই এস আলম সাহেব যে সমস্ত এই ব্যাংকগুলো খেয়ে ফেলেছে, তার বিচার আমরা একটা জায়গায় থাকি, এত বড় বড় ব্যাপার বুঝি না হেলাল ভাই, এত বড় বড় ব্যাপার বুঝি না সবকিছু। হেলাল ভাই আমি বলি, এটা আমি বুঝলাম না, তাকে মালিকানা কৈফিয়ত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে পুরো। আমি দেখলাম ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক বলছে পুরনো যারা শেয়ার হোল্ডার ছিল তারা ওই যে কত পার্সেন্ট টাকা দিয়ে শেয়ার হোল্ডার হতে পারবে। দ্যাট ডাজ নট মিন শেয়ার হতে পারবে। আপনি আমাকে বলেন এটার মিনিং কি? আপনি আমারে বলেন এটা মিনিং কি? বাংলাদেশ ব্যাংক যে এটা বলছে, এটার মিনিংটা কি আপনি বলেন? পুরনো শেয়ার হোল্ডার অর্থাৎ এস আলম মানে 24টা প্রতিষ্ঠান। আচ্ছা আমার কথা বলেন, আমার কথা শেষ হয়নি। আপনি যদি কোনো কথার অর্ধেক এক্সট্রাক্ট নিয়ে আসেন, না সরি এখন আপনি পুরোটা বলেন, আমি কি একদম চুপ করব? আপনি আমাকে, আমি প্রশ্নটা খালি আবার করি। এস আলম সাহেব, মহিদি ভাই, আমি আপনার প্রশ্ন বুঝছি, ক্রস টক করলে বক্তব্যটা শেষ হয়। ওকে আমি বলছি যে না, আমি আপনার থামার বিষয়, আমি বলছি যে এস আলমের বিরুদ্ধে যে মামলা রয়েছে, তার
তার এই মামলা চলমান, তিনি কিভাবে মালিকানা পাবে? তার সেই মামলায় তো দোষী হবে, যদি দোষী হয় অবশ্যই দোষী হবে, আমরা সবাই জানি, সে কিভাবে মালিকানা হবে? আপনি অযথা অনুমান করে বলছেন যে ওই নিয়মে এসালম আজ, আরে ভাই ওই নিয়মে যে সমস্ত যারা ডিফল্টেট করছে, এই ব্যাংকটাকে তছরূপ করছে, তাদেরকে আপনি যদি আইনের আওতায় না আনেন, বিচার না করেন, মানুষ কি ভালোভাবে নিবে? এটা বিএনপি আমরা যারা করে আমরা কি ভালোভাবে নিব? কারণ ইসলামী ব্যাংক, আমার বক্তব্য ইসলাম দেখলে তাদের সবকিছু দাবি করতে হয় কি জন্য? ইসলাম দেখলে দাবি করতে হেলাল ভাই যদি অভয় দেন একটা প্রশ্ন করি, হেলাল ভাই অভয় দিলে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন যে না এসালামের ফিরে আসার সম্ভাবনা নাই, কারণ তার মধ্যে মামলা টামলা আছে, এই আছে সেই আছে। তো বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলেশনটার কি গুরুত্ব ছিল যে পুরনো যারা শেয়ার হোল্ডার আছে তারা আবার এই মালিকানায় ফিরতে পারবে? এটা দিতে হইলো কেন, কার জন্য? আপনার ওইখানে কি না, আপনি তো নিশ্চয়ই শেয়ার হোল্ডার না আমি তাই ওখানে কি লেখা উচিত ছিল যে এসালম ব্যতীত আর সকলে ধোয়া তুলছি? না বুঝলাম, কিন্তু এই পুরনো শেয়ার হোল্ডাররা চাইলে আবার ফিরতে পারবেন, এটা কার জন্য করা হয়েছে? এটা কি শিশির মনিরের জন্য করা হয়েছে কিনা এটা আমি জানতে চাই। না শিশির মনির যদি শেয়ার হোল্ডার হয় ওইখানে, তা যদিও দাবি করে, যদি শেয়ার হোল্ডার হয় তার বিরুদ্ধে যদি এরকম কোনো মামলা মকদ্দমা, তার বিরুদ্ধে যদি এরকম তো ডিফলকেশনের কেস না থাকে, অবশ্যই তার তো হওয়া উচিত। হেলাল ভাই আপনি আমারে বুঝাই দেন এটা কেন করা হয়েছে। শিশির মনিরের নাই ধরেন, এটা আমি বাড়তি আমি তো বললাম, তাহলে কি লেখা করা হয়েছে কেন করা হয়েছে কেন করা যায়? পুরনো শেয়ার হোল্ডারদের মধ্যে যারা এই ডিফলকেশনের সাথে জড়িত না, তারা এরকম কে আছে ডিফলকেশনের সাথে জড়িত না ছাড়া আর কে? সেটা আমি জানি না কারা, যদি কেউ থাকে কিনা। আমি বলি কে আছে? এসালম আছে। উনি কি একাই ব্যাংকের মালিক? আরো মোটামুটি ভাবে তাই, একাই নামে না। ওনার কত পার্সেন্ট শেয়ার জানো? ওনার কত পার্সেন্ট? 82% শেয়ার। তাহলে আর 18% লোকের কি হবে? ও 82%? হেলাল ভাই আপনি 82% বাদ দিয়ে 18% জন্য চিন্তা করতেছেন? না চিন্তা করবো কেন? আপনি আইনকে সার্বজনীন। আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন হেলাল ভাই, আমার মনে হয় আপনি শেষ করেন। আমরা আরেকটা কথা যে শিশির মনির মানে সে কিন্তু স্বীকার করছে যে ইসলামী ব্যাংকের মালিকানা তাদের। সংসদে বলে আমাদের কোনো ব্যাংক নেই, তাদের আমিরে এবং নায়েবে আমির বাইরে এসে বলে ব্যাংকের মালিক আমরা।